চারুশিল্পে ক্লাস করতে এসে আফিফকে সপ্তাহে মাত্র 2 দিন দেখাটা আহির কাছে খুব কম মনে হচ্ছে। তাই সে আফিফকে আরো জানতে শুরু করলো, যাতে তাকে আহি আরো বেশি সময় ধরে দেখার সুযোগ পায়। মোটামুটি স্কুলের বিষয়গুলোর বাইরে আহির ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো আফিফের ইতিহাস। এরপর ধীরে ধীরে আহি জানতে পারলো আফিফ বয়সে তার চেয়ে বড়জোর 3 বছরের বড়। ক্লাস হিসেবেই তা আহি আন্দাজ করেছে, কারণ আহি এখন 10ম শ্রেণীতে আর আফিফ ইন্টার পরীক্ষার্থী। আহি চেয়েছে সপ্তাহের অন্য দিনগুলোতে আফিফের কলেজের সামনে গিয়ে তাকে দেখে আসবে, কিন্তু আফিফ সম্পর্কে খোঁজ নিতে গিয়েই সে জানলো আফিফ গ্রামের কলেজে পড়ে আর তারা গ্রামেই থাকতো। কিন্তু কয়েক বছর আগে আফিফের বড় বোন চয়ন কাজের সূত্রে শহরে এসেছিল। চয়নের বিয়ে হয়নি, সে কলেজ পর্যন্ত পড়েছিল। তার বয়স ছিল মাত্র 22। গ্রামের এক চাচার সাহায্যে সে একটা মার্কেটে কাজ নিয়েছিল, আর সেখানেই সে মেয়েদের শাড়ি পোশাক বিক্রির দায়িত্ব পেয়েছিল। এরপর হঠাৎ চয়ন কাজ ছেড়ে দেয়। মেয়ে কাজ ছেড়ে দেওয়ার পরপরই আফিফা বেগম সেলাই কাজ শুরু করেন। পাশাপাশি আফিফ টিউশন করাতো, কিন্তু গ্রামের কলেজে পড়ে শহরে ভালো টিউশন পাওয়া দুষ্কর ছিল। শহরের অভিভাবকরা ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই তাদের সন্তানদের জন্য গৃহ শিক্ষক হিসেবে নির্বাচন করতে চান। তাই আফিফের জীবিকার উপায় হয়ে দাঁড়ালো তার শখ। আফিফ ছবি আঁকতে ভালোবাসে, রং তুলি তার স্বপ্ন। আফিফের খুশির জন্যেই চয়ন তাকে চারুশিল্পে ভর্তি করিয়ে দিয়ে বলেছিল, জীবনে সে কিছু হোক না হোক অন্তত একজন ভালো চিত্রশিল্পী হয়ে যাতে বের হয়। আফিফ বর্তমানে ছোট ছোট বাচ্চাদের ছবি আঁকা শেখায়, এতেই সে ভালো আয় করতে পারছে। এই প্রতিযোগিতার শহরে আফিফের ছবি আঁকতে পারার দক্ষতা তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এরপর কয়েক মাস আগেই চয়নের মৃত্যু হয়। মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, চয়ন আত্মহত্যা করেছিল। আফিফ সম্পর্কে এতটুকু তথ্যই আহি নিতে পেরেছে, কিন্তু চয়নের আত্মহত্যাটা আহির কাছে রহস্য হয়ে গেল। তবে আহি এতটুকু বুঝে গেছে আফিফ তার জীবনে প্রচুর কষ্ট করছে। এই মুহূর্তে সে যদি আফিফকে তার ভালোবাসার কথা বলে, তাহলে হয়তো আফিফ তাকে দূরে সরিয়ে দেবে। কোথায় আহির বাবা দেশের প্রভাবশালী মানুষ, তার কোথায় নিম্নবিত্ত ঘরের শান্ত ছেলে আফিফ। আহি তো সত্যটা মেনে নিয়েই আফিফকে ভালোবেসে যাচ্ছে, কিন্তু আফিফ যদি সত্যটা মানতে না চায়, তাই আহি সিদ্ধান্ত নিল এখন সে তার ভালোবাসার কথা জানাবে না, আর একটু সময় নেবে। চয়নের মৃত্যুর ধাক্কাটা কাটিয়ে উঠতে আফিফের হয়তো আরো কিছু মাস সময় লাগবে, কিন্তু এতদিন আহি আফিফকে নিজের কাছ থেকে কিভাবে দূরে সরিয়ে রাখবে? এখন তো তার ভালোবাসা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। তার এই বাড়াবাড়ি প্রেম প্রশমিত করার একমাত্র ওষুধ আফিফকে কাছে পাওয়া, আফিফকে তার চোখের সামনে বসিয়ে রাখা। কিন্তু কিভাবে সে আফিফকে তার সামনে বসিয়ে রাখবে? দ্বিমাত্রিক ছবিগুলো আহিকে সন্তুষ্ট করতে পারছে না। একের পর এক ছবি এঁকেও যেন আহি তার ভালোবাসা প্রকাশ করতে ব্যর্থ হচ্ছে। এবার তার সম্রাট শাহজাহান হতে ইচ্ছে করছে। সম্রাট তার প্রেমের সাক্ষী রূপে বানিয়েছিলেন তাজমহল, আর আহি ভালো কারিগর দিয়ে বানিয়েছে আফিফের ভাস্কর্য। হুবহু আফিফের প্রতিরূপ নিয়ে এসেছে সে। ভাস্কর্যটি দাঁড় করানোর জন্য দামি কাঠ দিয়ে একটা গোল স্ট্যান্ড বানিয়েছে আহি। ভাগ্যিস আহি নিজের ঘরে নিজের মতো থাকতো, ভাগ্যিস তার ঘরে তার অনুমতি ব্যতীত কেউ আসতে পারতো না, নয়তো সালমা ফাউজিয়া অনেক আগেই আহির এই অতিমাত্রার পাগলামো কমানোর একটা ব্যবস্থা নিয়ে ফেলতেন। যেদিন ভাস্কর্যটি বাসায় আনা হয়েছিল, সেদিন রিজওয়ান কবির আর সালমা ফাউজিয়া বাসায় ছিলেন না। আহি তার ঘরে ভাস্কর্যটি নিয়ে আসে, এরপর তার বিছানার মুখোমুখি সেটা দাঁড় করিয়ে রাখলো। তারপর সে তার কৃত্রিম আফিফের জন্য সাদা শার্ট আর প্যান্ট কিনে এনে সেটিকে পরিয়ে দিল, আর বুক পকেটে গুজে দিল তার বাগানের সেই অলকানন্দা ফুল। এরপর ভাস্কর্যটির হাত ছুঁয়ে দিয়ে আহি বলল, তোমাকে স্পর্শ করার এটাই একমাত্র সুযোগ ছিল। আর এখন তুমি শুধু আমার, তোমাকে স্পর্শ করার অধিকার শুধুই আমার। অতীত স্মৃতি
হাতড়ে ভালোই নয়ন ভেজালো আহি। চোখ খুলতেই তার অশ্রুসিক্ত লাল চোখ দুটি দৃশ্যমান হলো। সে কাঠের স্ট্যান্ড থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। অলকানন্দা ফুলগুলো এখন আর নেই। গত 4 বছর সে এখানে ছিল না, তাই ফুল গাছগুলো সরিয়ে ফেলা হয়েছে। আহি ছাড়া এ বাসায় আর কারো ফুল গাছের শখ নেই। এই বাড়ির মানুষগুলো টাকার গাছ খুঁজতে এদিক ওদিক ছোটে। আহি দীর্ঘশ্বাস ফেলে নীল আকাশের দিকে তাকিয়ে বলল, এয়ার 4 বছর ধরে তোমাকে দেখি না। তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, দূর থেকে দেখলেই আমার চলবে। এমনিতেই তোমার কাছে যাওয়ার সাহস নেই আমার। এই মুখ নিয়ে তোমার সামনে কিভাবে দাঁড়াবো? তুমি নিশ্চিত ঠাট্টা করবে, হাসবে আমার উপর, কিন্তু বিশ্বাস করো, তোমার কাছে আমি বেহায়া হলেও আমার কাছে এটাই বেঁচে থাকার সম্বল। তোমাকে ভালোবাসি বলেই তো এখনো বেঁচে আছি, নয়তো এই হিংস্র মানুষগুলো অনেক আগেই আমার প্রাণ নিয়ে নিত। বিকেলে তাজু আর আহিদের বাসায় এলো। মিসেস লাবণী আর রিজওয়ান কবির এখনো বাসায় ফেরেননি। আহি এই মুহূর্তে তাজওয়ারকে দেখে ভীষণ বিরক্ত বোধ করছে, কিন্তু এই অসভ্য লোকটাকে সহ্য করা ছাড়া তার কোনো উপায় নেই। এদিকে তাজওয়ার আহিকে দেখে বলল, You are looking very beautiful. আহি দাঁত কটমট করে তার দিকে তাকিয়ে বলল, তুমি তোমার এই অসভ্য কমেন্ট নিজের পকেটে ঢুকিয়ে রাখো, তুমি তো দেখছি আমার সাথে অসভ্য শব্দটা ব্যবহার না করে কথাই বলতে পারো না। কারণ এই শব্দটাই তোমার সাথে মানানসই। আর তোমার পাশে আমার মতো এই অসভ্য মানুষটাকেই বেশি মানায়। আহি চোখ মুখ কুঁচকে তাজওয়ারের দিকে তাকিয়ে রইল। তাজওয়ার আহির মুখশ্রী দেখে বাঁকা হেসে তাকে টেনে বাগানের দিকে নিয়ে গেল। আহি তাজওয়ারের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আর ইউ ক্রেজি? তাজওয়ার হেসে বলল। Only for you. তাজওয়ার পকেট থেকে সিগারেট বের করে সেটা ধরিয়ে বাগানের বেঞ্চে বসে পড়ল। আহি বিরক্ত মুখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে যেতে নেবে তাজওয়ার তার হাত ধরে তাকে নিজের পাশে বসিয়ে দিল। আহি চেঁচিয়ে বলল, তুমি কি এখন আমাকে জোর করে সিগারেট খাওয়াবে? তাজওয়ার বাঁকা হেসে বলল, খাওয়াবো না, কিন্তু অভ্যাস করতে হবে। তোমার পাশে বসে আমি রোজ রাতে সিগারেট ধরাবো, আর তুমি এই ধোঁয়া হাওয়ায় মিলিয়ে যেতে দেখবে। ভীষণ চমৎকার একটা দৃশ্য তুমি নিশ্চিত উপভোগ করবে। তাজওয়ার আহির দিকে ফিরে ধোয়া ছাড়তেই আহি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তাজওয়ার হাসলো। আহি গম্ভীর মুখে বলল, তোমার এই স্বভাবটাই আমি ঘৃণা করি। আর মনে রেখো, রোজ রাতে কেন, তুমি কোনো রাতেই তোমার এই কুৎসিত স্বপ্ন পূরণ হতে দেখবে না। আহি কথাটি বলেই হনহনিয়ে সেখান থেকে চলে গেল। এরপর ঘরে এসে ওয়াশরুমে ঢুকে সে বার কয়েক মুখে পানির ঝাপটা দিল। তারপর ভেজা মুখ নিয়ে আয়নার সামনে তাকাতেই তার মনে পড়ল সেই দিনটির কথা। সেদিন বাসের জন্য আফিফ রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটা লোক তার পাশে দাঁড়িয়ে সিগারেট ধরালো, আর অমনি আফিফ কাশতে শুরু করলো। ধোঁয়াটা একদম আফিফের কাছেই ছেড়েছিল লোকটা। আহির ইচ্ছে করছিল সেই মুহূর্তেই লোকটাকে গণপিটুনি খাওয়াতে, কিন্তু সেটা তো সম্ভব না। তাই সে তার ব্যাগ থেকে পানির বোতল বের করে আফিফের দিকে এগিয়ে দিল। আফিফ পানি খেয়েই আহিকে ধন্যবাদ দিল। আহির চোখাচোখি হতেই সেকেন্ড খানিক তাকিয়েছিল আফিফ। সে হয়তো ভাবছে এই মেয়েটা এখানে কি করছে। তাহলে কি এই সেই মেয়ে যে তার পিছু নেয়? আহি আফিফের জিজ্ঞাসু দৃষ্টি সরাতে স্বাভাবিক মুখে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে আফিফের আগেই একটা বাসে উঠে পড়ল। বাসে উঠে আহি জানালার বাইরে তাকিয়ে আফিফকে এক নজর দেখে নিল। আফিফ হয়তো এখন ভাববে এটা ইচ্ছেকৃত সাক্ষাৎ নয়, এটা হঠাৎ দেখা হওয়া। এরপর বাস একটু সামনে যেতেই আহি বাস থেকে নেমে আর মনে রাস্তায় হাঁটতে লাগলো। আর মনে মনে সেই লোকটাকে ধন্যবাদ দিল। সিগারেটের ছলে সে জানতে পারলো সিগারেটের ধোঁয়ায় আফিফের সমস্যা হয়। উল্টে তার বোতলটিও আফিফের স্পর্শ পেল। উপরন্তু আফিফের ধন্যবাদও পেল। তার ইচ্ছে করছে এই দিনটা ফ্রেমে তুলে সাজিয়ে রাখতে। ওয়াশরুম থেকে বের হতেই ফোনে টুংটাং শব্দ তুলে একটা মেসেজ এলো। ফোন হাতে নিল আহি। দেখলো রাতের মেসেজ এসেছে। মাস্টার্সে ভর্তির জন্যে একটা ভালো ভার্সিটি খুঁজে পেয়েছে সে।
কালই ফর্ম ছাড়বে। আহিকে কাল দেখা করতে বলেছে। ভার্সিটির নামটা দেখে আহির অস্থিরতা বেড়ে গেল। এটা তো সেই ভার্সিটি, এই ভার্সিটিতেই আফিফ পড়তো। ফোনটা রেখে আহি বারান্দায় গিয়ে দাঁড়ালো। বুকে হাত রেখে জোরে শ্বাস ছেড়ে বলল, আমিও নাকি ভাবছি এর তো অনেক আগেই গ্রাজুয়েশন শেষ করে বের হয়ে গেছে। চারুশিল্পের সামনে দাঁড়িয়ে আছে আহি, তার চোখ দুটি ভিজে যাচ্ছে। আজ কত বছর পর আবার এই জায়গায় এসে দাঁড়িয়েছে সে। এই স্থানটি ঘিরে কত মিষ্টি মুহূর্ত সৃষ্টি হয়েছিল তার জীবনে। সবুজ গেটটি এখন বিভিন্ন রঙে মিশে গেছে। সিমেন্ট খসে পড়া দেওয়ালে এখন কারুশিল্পের ছাপ। আহি ভিতরে ঢুকতেই সেই চেনা পরিচিত অনুভূতিটি তার হৃদয় স্পর্শ করে গেল। চারুশিল্প প্রতিষ্ঠানটি এখন অনেক উন্নত হয়েছে। পাশে একটা আর্ট গ্যালারি খোলা হয়েছে। শিল্পীদের আঁকা বাছাই করা ছবিগুলো এই আর্ট গ্যালারিতে স্থান পায়। কারো ইচ্ছে করলে কিনে নিয়ে যায়। তবে আহি যখন চারুশিল্পে পড়তো তখন এই জায়গাটি উন্মুক্ত ছিল। প্যান্ডেল বেঁধে এখানে এক্সিবিশনের আয়োজন করা হতো। আহির জন্যে সেই দিনটি ছিল সবচেয়ে চমৎকার একটা দিন। সেই দিনটি ছিল আহির জীবনের প্রথম ও শেষ এক্সিবিশন। যদিও সেই এক্সিবিশন তার ছিল না, কিন্তু মুহূর্তটা তারই ছিল। আর সেই দিনই সে আফিফের কাছ থেকে মিষ্টি একটা সাড়া পেয়েছিল। 2.5 বছর পার হয়ে গেছে, আহি এখনো আফিফের সামনে এসে দাঁড়ায়নি। লিনাশা বারবার আহিকে বলেছে আফিফকে ভালোবাসার কথা সামনাসামনি গিয়ে জানাতে। বেশি দেরি হয়ে গেলে হয়তো আহি আফিফকে হারিয়ে ফেলতে পারে। তবে চিরকুট আর ছবি আঁকা এখনো বন্ধ হয়নি। কয়েক মাসে কত শত চিরকুট সে আফিফকে দিয়েছিল। আহি দূর থেকে দেখতো আফিফ সে চিরকুট পড়ে মিষ্টি হাসি হাসছে। কি মনোমুগ্ধকর সেই হাসি! আফিফ নিজেও আহির চিরকুটে অভ্যস্ত হয়ে গিয়েছিল। যদিও সে কখনো ফিরতি চিরকুট লেখেনি। লিখেই বা কাকে দেবে? দেওয়ার তো কোনো ঠিকানা নেই। বেনামি পত্রগুলো সে পড়েই নিজের বুকে পকেটে রেখে দিত। আর আহি দূর থেকে তা দেখে মনে মনে বলতো, তুমি মানো বা না মানো, আমি তোমার অন্তরালেই তোমার হৃদয়ে জায়গা করে নিয়েছি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। পৌষ মাসের শুরুতেই চারুশিল্পে এক্সিবিশনের জন্যে হুড়োহুড়ি লেগে গেল। উচ্চতর বিভাগে যারা পড়ছে তারা সবাই এক্সিবিশনের ছবি দিচ্ছে। আহি আর আফিফ এখনো মাধ্যমিক বিভাগের শেষ সেশনে। হয়তো তাদের ছবি বাছাই নাও হতে পারে। তবুও আফিফকে স্যার একটু বেশি পছন্দ করেন। তিনি ক্লাসে এসেই এক্সিবিশনের লিফলেটটি আফিফকে দিয়ে বললেন, হাতে 1 মাস সময় আছে, একটা ভালো ছবি আঁকো। যদি ছবিটা বাছাই হয়ে যায় তুমি একটা চমৎকার সুযোগ পেতে পারো। দেশের ভালো ভালো আর্টিস্টদের আমরা ইনভাইট করেছি। তাদের যদি তোমার আঁকা ছবি পছন্দ হয়ে যায় মনে করবে তোমার লাইফ সেট হয়ে গেছে। আফিফ স্যারের দিকে তাকিয়ে মৃদু হাসলো। স্যার আফিফের কাঁধে হালকা চাপড় মেরে ক্লাস নেওয়া শুরু করলেন। এদিকে আহি মনোযোগ দিয়ে আফিফকে দেখছে। এত বড় সুযোগ পেয়েও আফিফ অতটা খুশি হয়নি যতটা খুশি হওয়া দরকার ছিল। এর পরের সপ্তাহে শুক্রবার ক্লাস শেষ হতেই আফিফ একপাশে দাঁড়িয়ে অনেকক্ষণ স্যারের সাথে কথা বলল। আহি দূর থেকে দাঁড়িয়ে তাদের দেখছে। স্যার কিছুক্ষণ পর পর আফিফকে সান্ত্বনা দিচ্ছেন। আফিফও একটু পরপর শার্টের হাতায় চোখ মুছছে। এসব দেখে আহির সবকিছুই কেমন যেন ঘোলাটে মনে হচ্ছিল। আফিফ ধীরে ধীরে তার কাছে একজন রহস্যময় পুরুষে পরিণত হয়ে যাচ্ছিল। যেই রহস্য ভেদ করা আহির কাছে এতটা সহজ মনে হচ্ছে না। আফিফ স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেই আহি সেই স্যারের কাছে গেল। হুট করে আফিফের কি হয়েছে তা জিজ্ঞেস করা সম্ভব না। তাই সে বলল, স্যার আমাদের সেশন থেকে কেউ এক্সিবিশনে ছবি দেবে না? স্যার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আফিফকে বলেছিলাম কিন্তু ও তো পারছে না। কেন? কিছু সমস্যা আছে হয়তো। আহির খুব ইচ্ছে করছিল স্যারকে জিজ্ঞেস করতে কি সমস্যা তার এয়ারে। তাকে একবার বললে সে সব সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আহি জানে সে যদি স্যারকে জিজ্ঞেসও করে বসে তবুও তিনি বলবেন না। উল্টে স্যারের কাছে এমন প্রশ্ন বেখাপ্পা মনে হবে।
তাই সে আর বিষয়টা নিয়ে ঘাটল না। আফিফের প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে আছে আহিব। আলতো হাতে মূর্তিটির হাতের মুঠোয় নিজের হাত পুড়ে দিল। তারপর সেই মূর্তিটির কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, এক্সিবিশনে তোমার ছবি আসবে। যদি সত্যি তুমি আমাকে একটু হলেও অনুভব করো, তাহলে আমি তোমার তুলিতে জায়গা করে নিতে পারবো। এরপর আহি লিনাশাকে নিয়ে চলে গেল শপিংয়ে। দোকান ঘুরে একটা সাদা শাড়ি কিনলো। শাড়ির সাথে মিলিয়ে কালো চুড়ি, কালো ঝুমকো জোড়া কিনে বাসায় চলে এলো। সেই দিনই বাবার কাছ থেকে তার দামি ক্যামেরাটা ধার নিল। তারপর চলে গেল সবুজ বনানীর ভিড়ে। মোজাম্মেল চাচাকে সে আগেই জানিয়ে দিয়েছিল তার এমন একটা জায়গা লাগবে যেখানে সবুজ জঙ্গল থাকবে আর একটা শক্ত ডালপালা যুক্ত গাছ লাগবে। মোজাম্মেল চাচা আহিকে সেখানেই নিয়ে গেলেন। তারপর আহি মোজাম্মেল চাচার সাহায্যে সেই গাছে একটা দোলনা ঝুলিয়ে দিয়ে সেই দোলনাটির সাথে লতা গাছ পেঁচিয়ে দিল। ব্যাস, আহির প্রাথমিক কাজ শেষ হতেই সে লিনাশার বাসায় গিয়ে সেই সাদা শাড়ির সাথে মিলিয়ে কালো চুড়ি আর ঝুমকো জোড়া পরে নিল। তারপর হাতে পায়ে গাঢ় করে আলতা লাগিয়ে খোলা চুলে কয়েকটা অলকানন্দা ফুল লাগিয়ে নিল। লিনাশা আহিকে আপাত মস্তক দেখে বলল, এ আর তো তোকে দেখেই প্রেমে পড়ে যাবে। আহি লাজুক হেসে দৃষ্টি নামিয়ে নিল। লিনাশা আহির হাত ধরে বলল, আহি, একটা কথা বলি, তুই সত্যি ওকে না পেলে পাগল হয়ে যাবি। দেরি করিস না দোস্ত, ওকে জানিয়ে দে তুই ওর জন্য যা যা পাগলামো করেছিস। আমার তোর জন্য ভীষণ মায়া লাগছে। যদি দিন শেষে ছেলেটা তোর না হয়ে অন্য কারো হয়ে যায়। আহি লিনাশার হাতটা শক্ত করে চেপে ধরে ভয়ার্থ দৃষ্টিতে তার দিকে তাকালো আর কাঁপা কণ্ঠে বলল, এমন দিন আসবে না লিনু। আমি আমার সৃষ্টিকর্তার কাছে তাকে চেয়ে নিচ্ছি। আমার বিশ্বাসও আমারই হবে। উনি কখনো আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। প্র্যাকটিক্যাল কথা বল আহি। সৃষ্টিকর্তার পরিকল্পনা মাঝে মাঝে আমরা বুঝি না। হয়তো আমাদের ভালোর জন্য তিনি এমন কাউকে আমাদের জীবনে আনবেন যাকে আমরা চাইনি। তখন মেনে নিতে পারবি তো? আহি থমথমে কণ্ঠে বলল, ও আমার এয়ার। আমি ছাড়া ওর জীবনে কেউ দীর্ঘস্থায়ী হবে না। এটা যদি আমার আশা হয় তাহলে তাই। মানুষ কিন্তু স্বপ্ন দেখেই বাঁচে। সব স্বপ্ন সত্যি হয় না আহি। আহি দৃঢ় কণ্ঠে বলল, এয়ারকে আমি শুধু ভালোবাসিনি, ওকে আমি গভীরভাবে ভালোবেসেছি, সূক্ষ্মভাবে অনুভব করেছি। আমার হৃদয়টা যদি ভাগ হয়ে যায়, তার এক অংশ জুড়ে সে থাকবে, বাকি অংশেও সেই থাকবে। আমার জীবনে তার চেয়ে প্রিয় কেউ নেই। তুই তো জানিস আমার বাবা মার সম্পর্ক কতটা জটিল। তাদের দেখলে ভালোবাসা, অনুভূতি সব কিছুই আমার কাছে কেমন এলোমেলো মনে হয়। আমার এই অনুভূতির সৃষ্টি সেই মানুষটাকে ঘিরে হয়েছে। আমি ভালোবাসতে শিখেছি তাকে দেখেই। এখন বল, এয়ারকে না পেলে আমি কেমন থাকবো? তাকে পাওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে গেলে আমি স্বপ্ন দেখাই ভুলে যাব। ও আমার পাশে থাকলে আমি সব জয় করতে পারবো। ও আমার একমাত্র প্রেরণা। এক সপ্তাহ কেটে গেল। এক্সিবিশনের জন্য আর মাত্র এক সপ্তাহ বাকি। আহি যদি আজ আফিফকে ছবিটা দিতে না পারে তাহলে তার পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। তাই আজ সে একটু আগে ভাগেই চারুশিল্পের জন্য বেরিয়ে পড়ল। ক্লাসে পৌঁছেই আফিফের খাতা খুঁজে বের করে সেখানে ছবি আর চিরকুটটা রেখে বেরিয়ে গেল। এরপর আফিফ ক্লাসে ঢুকতেই সেও ধীর পায়ে ক্লাসে ঢুকে পড়ল। আফিফ ডেস্ক থেকে তার খাতাটা যত্ন করে বের করলো। সে জানে এই খাতার ফাঁকে আজও কোনো না কোনো চিরকুট থাকবে। খাতাটা নিয়ে নিজের বেঞ্চে বসে পৃষ্ঠা উল্টাতে গিয়েই চমকে উঠল আফিফ। আজ শুধু চিরকুট নেই, একটা ছবিও আছে। আফিফ ছবিটা দেখেই থমকে গেল। ঘন জঙ্গলের মাঝখানে একটা দোলনা ঝুলছে। সেই দোলনায় পা উঠিয়ে সাদা শাড়ি পরা একটা মেয়ে বসে আছে। তার আলতা রাঙা হাত আর চুলের ফাঁকে অলকানন্দা ফুলগুলো আফিফের চোখ ধাঁধিয়ে দিয়েছে। ছবিটা দেখেই আফিফ হুট করে উঠে দাঁড়ালো। ব্যস্ত হয়ে এদিক ওদিক সেই আলতা রাঙা হাতটি খুঁজতে লাগলো। আহি আফিফকে কিছু খুঁজতে দেখেই একটা বই খুলে সেটার দিকে তাকিয়ে রইল। এরপর আফিফকে তার বেঞ্চে বসে যেতে দেখে আহি আবার তার দিকে তাকালো। আফিফ এবার চিরকুটটা হাতে নিল। চিরকুট খুলতে আফিফের ঠোঁটে সেই মিষ্টি হাসির রেখা ফুটে উঠল। চিরকুটে লেখা, প্রিয়
অলকানন্দ। ফুলের নামটা তোমার সম্বোধনে বেমানান, তাই তুমি আমার কাছে অলকানন্দ। আমি না হয় তোমার অলকানন্দা হয়েই থাকবো। শোনো না, তোমার পছন্দে আমার নিজেকে সাজাতে ভালো লাগে, তাই আজ প্রথম তোমার পছন্দে সেজেছি। কি ভাবছো আমি এত কিছু কিভাবে জানি? আমার মতো করে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে কেউ ভালোবাসবে না অলকানন্দ। এই প্রিয়, শোনো না, কেউ আঁকবে না ছবি? আগামী সপ্তাহে তোমার রং তুলি ফিকে হোক, আমি চাই না। অন্তত আমার এই ছবিটার সৌভাগ্য হোক। কবে তোমার সামনে বসবো, কবে তুমি আমার দিকে তাকিয়ে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, তারপর ছবি আঁকবে, সেই অপেক্ষায় থাকতে পারছি না। আমি আজ তোমার কাছে খোলা প্রচ্ছদিত একটি বই কেনার প্রথম আকর্ষণ হয়, তাই না? আমিও ঠিক তেমনই তোমার শিল্পী হওয়ার প্রথম আকর্ষণ হতে চাই। আমি তোমার মাখানো রঙের ফাঁকে আটকে থাকতে চাই। সাদা শাড়ি, হাত ভর্তি চুড়ি আর আলতারাঙা হাত, এসব ছাড়া নাকি কোনো নারী প্রেয়সী হয় না। আর আজ আমি তোমার প্রেয়সী হয়েছি। এখন আমার প্রেম গল্প কি তোমার ক্যানভাসে তুলবে না প্রিয়? চিরকুটে লেখা এত চমৎকার প্রস্তাব প্রত্যাখ্যানের সাধ্য কারো নেই। আফিফেরও হয়নি। সে পরের সপ্তাহে এক্সিবিশনের জন্য সেই ছবিটিই আঁকলো। এক্সিবিশনের দিন আফিফের আঁকা ছবিটি প্রথম সারিতে রাখা হয়েছিল। আফিফ দূরে বসিয়ে রাখা চেয়ারে বসে তার ছবিটির দিকে তাকিয়ে আছে। সে ভাবছে আজ অন্তত মেয়েটাকে সে চিনে নিতে পারবে। এত ছবির মধ্যে নিজের ছবি দেখলে যে কারো অনুভূতি তার চোখে প্রকাশিত হবে, আফিফ সেই মুহূর্তটির অপেক্ষা করছিল। আহি দূর থেকে আফিফকে লক্ষ্য করছে। আফিফ যে তাকে হাতে নাতে ধরার পরিকল্পনায় আছে তা সে ভালোভাবেই বুঝে ফেলেছে। আজ অন্তত সে আফিফের মুখোমুখি দাঁড়াতে চাই না। এখন আহি আফিফের চোখের আড়াল হয়ে ছবিটা কিভাবে দেখবে? তাই লিনাশাকে ফোন নিয়ে আসতে বলল আহি। লিনাশা এসেই আহির কথা মতো ছবিটির সামনে গিয়ে দাঁড়ালো। ছবিটির দিকে তাকিয়ে লিনাশা হাসলো। আফিফ দূর থেকে লিনাশাকে হাসতে দেখে চমকে উঠল। সে উঠে দাঁড়াতেই লিনাশা ফোন হাতে নিয়ে আফিফের আঁকা ছবিটি তার ফোনে ধারণ করে নিল। বাধাই করা ছবিটিতে হাত রাখতেই আফিফ লিনাশার সামনে এসে দাঁড়ালো। লিনাশা আফিফকে দেখেই চিনে ফেলেছে। সে ভ্যাবাচাকা খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আফিফ ভ্রু কুঁচকে বলল, আপনি তো এই ছবির মেয়ে নন, তাহলে কি আপনি তাকে চেনেন? লিনাশা আমতা আমতা করে বলল, কার কথা বলছেন? যার ছবি আমি এঁকেছি। কার ছবি এঁকেছেন? আফিফ লিনাশার ফোনটা দেখিয়ে দিয়ে বলল, ছবি কেন তুললেন? ছবিটা দেখতে সুন্দর তাই। এর চেয়ে সুন্দর ছবি এখানে আছে, নিশ্চয়ই আপনি তাকে চেনেন। লিনাশা আফিফের কথায় ঘাবড়ে গেল। ছবিটির দিকে তাকিয়ে বলল, আমি এটা কিনে নিতে চাচ্ছি। আফিফ ছোট একটা কাগজ লাগিয়ে দিয়ে বলল। এটা বিক্রির জন্য নয়। লিনাশা আফিফের গম্ভীর কথাবার্তা শুনে সেখান থেকে পালিয়ে চলে গেল। আফিফ কিছু নিতে গিয়েও নেয়নি। তার ধারণা সঠিক ছিল, মেয়েটা হয়তো এই ছবির মেয়েটিকে ভালো করেই চেনে। লিনাশাকে আজ আফিফ প্রথম দেখেছে। এই মেয়েটা কখনোই ছবির মেয়েটি হবে না, কারণ যে আফিফকে চিরকুট দেয় সে চারুশিল্পেই ক্লাস করে। লিনাশা আহির দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, আহি, ছেলেটা তোর অপেক্ষায় বসে আছে। ছেলেটা নিশ্চিত তোর সাথে কথা বলতে আগ্রহী। দেরি করিস না, গিয়ে জানিয়ে দে। আহি লিনাশার ফোনে আফিফের আঁকা নিজের ছবিটা দেখে মুচকি হাসলো। ছবির নিচে কিছু একটা লেখা আছে। আহি ফোনে তোলা ছবিটি ভালোভাবে খুঁটিয়ে দেখেও বুঝলো না। লেখাটা ফোনে ঝাপসা হয়ে গেছে। লিনাশা আহিকে সান্ত্বনা দিয়ে বলল, বাদ দে, যখন প্রেম শুরু হয়ে যাবে তখন জিজ্ঞেস করে নিস, হয়তো তোর জন্য কোনো মেসেজ ছিল। আহি আর্ট গ্যালারির সামনে দাঁড়িয়ে আছে। রাদের ঝাঁকুনিতে আহি তার দিকে তাকালো। রাত আহির চোখে অশ্রু জমতে দেখে বলল, যে তোর নেই তাকে নিয়ে আর কত ভাববি আহি? আহি মলিন মুখে বলল, এখান থেকেই তো আমার প্রেমের গল্পটা শুরু হয়েছিল। আমি ভুলে যাওয়া শিখিনি, তাই ভুলতে পারি না। এই জায়গা, ওখানে বসে থাকা, এই পথ ধরে তার হেঁটে যাওয়া, আমি সব অনুভব করতে পারি, শুধু ওকে স্পর্শ করতে পারি না। রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ আমার জন্মদিন আহি, তুই অন্তত আমাকেই কষ্ট দিস না। আমি ওর কথা বললে
তুই কেন কষ্ট পাবি? রাত মলিন হাসলো, মনে মনে বলল, তোকে ভালোবাসি বলে অন্য কারোর প্রতি তোর ভালোবাসা দেখলেই কষ্ট পাই। আমাকে যদি এভাবেই ভালোবাসতি, সব সুখ তোর নামেই লিখে দিতাম আমি। আহি রাতের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত বলল, এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। ভেবেছি দেশে আসলে প্রথম জন্মদিনে তোকে আর লাবিবকে সেখানে ট্রিট দেব। আগে যদি জানতাম যে রেস্টুরেন্টের পাশেই সেই তেলাপোকার বাসা, কখনোই তোকে এদিকে নিয়ে আসতাম না। আহি রাতের হাত ধরে বলল। সরি। রাত হাত সরিয়ে নিয়ে বলল, যা ভাই, তোর সাথে কথাই বলবো না। আহি কান ধরে বলল, সরি, ওর কথা আর বলবো না। এখান থেকে বেরিয়ে যাই, চল। এখানে থাকলে আমারও কষ্ট বাড়বে, তোরও মন খারাপ হবে। রাত আহির গলা জড়িয়ে ধরে বলল, এই যে আমার কারণে তুই ওই তেলাপোকাকে মাথা থেকে নামিয়ে দিস, ভীষণ ভালো লাগে রে। মনে হয় তোর উপর আমার অধিকার পাকাপোক্ত হচ্ছে। আহি রাতের কথাই হাসলো। রাত আহির হাত ধরে তাকে চারুশিল্পের বাইরে নিয়ে এলো। লাবিব আর আহি রাতকে জন্মদিনের শুভেচ্ছা দিতেই রাত কেক কাটলো। তারা একসাথে ঠান্ডা পানীয় নিয়ে বসেছে। লাবিব চিয়ার্স বলতেই আহির ঠোঁটের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। দেশে আসার পর প্রথম তারা তিনজন কোথাও বসে আড্ডা দিচ্ছে। কয়েক বছর আগে আহির আড্ডা জমতো পদ্ম, লীনাশা আর পুষ্পের সাথে, কিন্তু আজ আহির জীবনে তাদের তিনজনের স্থান ব্লক লিস্টে। হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে জানালার বাইরে তাকালো। দোতলা রেস্টুরেন্ট, কাচের জানালা দিয়ে ব্যস্ত রাস্তা দেখা যাচ্ছে। আহি সেই দিকেই তাকিয়ে আছে। পলি আপু গ্রুপটা এখন জীর্ণ শীর্ণ হয়ে আছে। কোথায় তারা একসাথে বসে আড্ডা দেওয়ার কথা ছিল, এখন কি হয়ে গেল? আজকে এমন একটা দিন আসবে তারা হয়তো কখনোই ভাবেনি। হঠাৎ আহি কি মনে করে ফোনটা হাতে নিল। নতুন অ্যাকাউন্ট খুলেছে সে, পুরনোটাতে ঢুকতে ইচ্ছে করে না আর। গত 4 বছরে ঢুকেও দেখেনি, কিন্তু পাসওয়ার্ডটা তার এখনো মনে আছে। সেই পাসওয়ার্ডটা টাইপ করতে কষ্ট হবে বলেই ঢোকেনি, কিন্তু আজ একবার সেই ফেসবুক অ্যাকাউন্টটাতে ঢুকতে ইচ্ছে করছে। আগে তার এই ইচ্ছেটা অপূর্ণ রাখলো না। পাসওয়ার্ড লিখলো, এর অলকানন্দা হতে চাই। সাথে সাথে লগ ইন হয়ে গেল। লগ ইন হতেই আহির ভিতরটা হু হু করে উঠল। ইনবক্সে ঢুকতেই সামনে ভেসে উঠল 3টে ইনবক্স। উপরেই পুষ্পের মেসেজ। 3 বছর আগে শেষ মেসেজ দিয়েছিল সে। মেসেজগুলো দেখতেই আহির চোখ ভিজে উঠল। পুষ্প লিখেছিল, আহি, তুই এভাবে আলাদা হয়ে গেলি কেন? পদ্ম অনেকবার তোর কথা জিজ্ঞেস করেছে, ও নাকি তোকে খুঁজে পায়নি। লীনাশার সাথে তোর কি হয়েছে রে? ওকে কতবার জিজ্ঞেস করলাম, কিন্তু ভীষণ রেগে আছে তোর ওপর। কি করেছিস তুই? সেদিন দেখা হলো, বলো তুই নাকি সব নষ্টের মূল। কেন আহি, তোদের সম্পর্ক তো এমন ছিল না। আহি, অন্তত আমার সাথে যোগাযোগ করিস, ভুলে যাস না যেন। লীনাশা বলল তুই দেশের বাইরে চলে যাচ্ছিস, হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছিস কেন? আহি মলিন হাসলো। পরের মেসেজটি এসেছিল লীনাশার কাছ থেকে। শেষ মেসেজ দিয়ে সে লিখেছিল, তোকে শেষ একটা কথা বলবো, আফিফকে ভুলে গেলেই তোর জন্য ভালো হবে। এককালে বন্ধু ছিলাম, তাই বলছি, এখন আর তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। সেদিন আহিকে উত্তর দেওয়ার সুযোগ দেয়নি লীনাশা। সে নিজেই ব্লক করে দিয়েছিল আহিকে। শেষ মেসেজটি ছিল পদ্মের। সে লিখেছে, সেদিন তুই চলে গেলি আর কথাও বললি না। লীনাশা বলল তুই নাকি সেদিন বৃষ্টিতে ভিজে খুব অসুস্থ হয়ে গিয়েছিলি, বাড়িতে থেকে যেতে পারতি, মা তো ছিলই। আহি নিজেই মেসেজটা দেখে পদ্মকে ব্লক করে দিয়েছিল। এরপর আহি ঢুকলো পলিয়াপুর গ্রুপটিতে। তাদের 4 জনের গ্রুপ। লীনাশা সবার আগেই সেই গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিল। যাওয়ার আগে লিখেছিল, এতটুকুই হয়তো আমাদের বন্ধুত্বের যাত্রা ছিল। পুষ্প আর পদ্ম সেই মেসেজের উত্তরে অনেক প্রশ্ন করেছিল, কিন্তু লীনাশা সেই যে গ্রুপ ছাড়লো আর ঢোকেনি। আহি সেই গ্রুপে কোনো মেসেজ দেয়নি, সেও বেরিয়ে গিয়েছিল। কিন্তু এখনো আর্কাইভে মৃত পড়ে আছে সেই গ্রুপটি। সেদিন তারা কি অদ্ভুত কাজটাই না করেছিল। ফলস্বরূপ তাদের ছোট্টবেলার বন্ধুত্বটা এখন আধুনিক প্রযুক্তির ব্লকলিস্টে স্থান পেয়েছে। এভাবে কি বন্ধু হারিয়ে যায়? হঠাৎ আহির কানে ভেসে এলো একটি গান। আহি বুঝতে পারছে না রেস্টুরেন্টে হঠাৎ এই গানটিই কেন ছাড়লো।
গানটি শুনতে চাচ্ছিল না আহি, তবুও কানে ভেসে আসছে। অসহ্য লাগছে তার, আজ রাতের জন্মদিন, কিন্তু তার কান্না পাচ্ছে, সে কাঁদতে চাচ্ছে না, তবুও বেহায়া অশ্রুগুলোকে থামাতে পারছে না সে। হঠাৎ আহির কানে একটা পরিচিত কণ্ঠেশ্বর ভেসে এলো। আহি অশ্রু আড়াল করে রাতের দিকে তাকালো, দেখলো রাত অবাক দৃষ্টিতে অন্য দিকে তাকিয়ে আছে। আহি রাতের দৃষ্টি অনুসরণ করে পাশ ফিরে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। সেই পরিচিত কণ্ঠে তাকে আবার ডাকলো সেই পরিচিত মুখটি। আহি। আহি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রাত আর লাবিবও উঠে দাঁড়ালো। মেয়েটি আহির দিকে হাত এগিয়ে দিয়ে বলল, আহি তুই? আহি অস্ফুট স্বরে বলে উঠল, পুষ্প। দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। রেস্টুরেন্ট ম্যানেজার একবার উকি দিয়ে দেখে গেলেন, যারাই তাদের দিকে তাকিয়ে আছে তাদেরকেই রাত উত্তর দিচ্ছে। অনেক বছর পর দুই বান্ধবীর দেখা হচ্ছে, তাই কাছে। পুষ্প আহির গলা জড়িয়ে ধরে বলল, কোথায় হারিয়ে গিয়েছিলে? একটা কলও কি দেওয়া যায় না? আহি মলিন মুখে বলল, সরি রে, অনেক ভুল করে ফেলেছি। দেশে কবে এসেছিস? এই তো এই মাসে এসছি। আবার চলে যাবি? জানি না, বাবা যা ভালো মনে করেন। চল না একটু বসি, কিছুক্ষণ কথা বলি। আহি রাতের দিকে তাকালো। রাত চোখের ইশারায় বলল পুষ্পকে সময় দিতে। পুষ্প রাতের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি চিনি মনে হচ্ছে। রাত হেসে বলল, রিদমান, রোল 3। আমাদের স্কুলের রিদমাম? হ্যাঁ। পুষ্প আহির দিকে তাকিয়ে বলল, ওকে কোথায় পেয়েছিস তুই? রাত বলল, আমার সাথে ওর কথা হতো। ওর নানার বাড়ির পাশেই আমার বাড়ি। এরপর ইউকে গিয়ে বন্ধুত্বটা আরো জমলো। লাবিব পুষ্পের দিকে হাত এগিয়ে দিয়ে বলল, আমাকে চিনেছ? পুষ্প লাবিবের হাতের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, না, কে আপনি? লাবিব বিস্ময় ভরা কণ্ঠে বলল, রাতকে তুমি আর আমাকে আপনি? আমি সেই স্কুলেই পড়তাম। নিশ্চয়ই ব্যাক বেঞ্চার। ব্যাক বেঞ্চারদের কেউ মনে রাখে না। পুষ্পের কথায় রাত আর আহি মুখ চেপে হাসলো, আর লাবিবের মুখটা লাল হয়ে গেল। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতেই পুষ্প আহিকে বলল, চল, তোর সাথে অনেক কথা আছে। লিনাসার সাথে কথা হয় তোর? আহি পুষ্পের প্রশ্নে মাথা নেড়ে বলল, না। পদ্মকে তুই ব্লক করে দিয়েছিস কেন? এমনিতেই। কিছু একটা তো হয়েছে। জানাতে পারবো না, তাই তো ব্লক করে দিয়েছিলাম। আমাকে তো করিসনি। সবাইকে করে দিলে যদি পরে কাউকে খুঁজেই না পাই? খুঁজে পাওয়ার ইচ্ছে ছিল তাহলে? তোদের কথা খুব মনে পড়ে। এখন তোর কি অবস্থা বল? ভালো, অনার্স শেষ হলো, এখন মাস্টার্সে ভর্তি হব। আমিও তো। সত্যি? চল একসাথে ভর্তি হই। যদিও আমাদের আলাদা সাবজেক্ট, তাও অন্তত এক জায়গায় থাকবো। বিশ্বাস কর, আমি গত 4 বছরে মনের মতো একটা বন্ধুও পাইনি। তোদের মতো কেউ হয় না রে। আমার মতো এলোমেলো মেয়েটাকে শুধু তোরাই বুঝিস। বিয়ে করবি না? আরে ধুর, এইসব ঝামেলায় কে যাচ্ছে? বাসা থেকে অত চাপ দেয় না। বাবা চায় আমি আগে চাকরি ধরি, তারপর বিয়ে দেবে। নিশ্চয়ই ঠিক করে রেখেছে। হ্যাঁ, ওই সেই ছেলেটাই। আহি হেসে বলল, তোর সেই ফুফাতো ভাই? হ্যাঁ রে, সেই ভ্যাবলাটার সাথেই নাকি বিয়ে দেবে। কেন যে একটা প্রেমে পড়লাম না, অন্তত ভ্যাবলাটার হাত থেকে তো বাঁচতাম। এখন তো বলতেও পারছি না বিয়ে করব না। অজুহাত দেওয়ার মতো কোনো ছেলে হাতে নেই। আহি পুষ্পের কথায় নীরবে হাসলো। পুষ্প হঠাৎ ভ্রুকুচকে আহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর এয়ারের খবর কি? আহি পুষ্পের প্রশ্নে চমকে উঠল। প্রসঙ্গ পাল্টে বলল, জানি না, এসব কথা বাদ দে। বাকিদের কি খবর? লিনাশা, পদ্ম, কথা হয় ওদের সাথে? লিনাসার সাথে প্রায়ই কথা হয়, দেখাও হয়। ওর বয়ফ্রেন্ডটা সেই স্মার্ট রে, হয়তো কয়েক মাসের মধ্যে বিয়ের দাওয়াত পাবো। আহি মলিন হেসে বলল, ভালো। পদ্মের কি অবস্থা? বলিস না ভাই, মেয়েটা ঝামেলায় আছে। ওর তো ইন্টারের পরই বিয়ে হয়ে গিয়েছিল, মনে আছে? সংসার ভালো যাচ্ছে না। আহি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? ও তো প্রেম করে বিয়ে করেছিল। ছেলেটা ভালো, কিন্তু ছেলের মা ভীষণ খারাপ। কি বলিস? হ্যাঁ রে, পদ্ম মা হতে পারছে না। এত বছরে একটা বাচ্চাও হয়নি, তাই মহিলাটা ঝামেলা করছে। ছেলেকে নাকি আর একটা বিয়ে করতে বলছে। আহি মলিন মুখে বলল, মেয়েটা ভীষণ লক্ষ্মী রে। তিনি হয়তো আসল হিরে চিনতে পারেননি। সন্তান দিয়ে কি হয়? স্বামী স্ত্রীর সুখে থাকাটাই গুরুত্বপূর্ণ।
আল্লাহ ভালো মানুষগুলোকে সন্তান কেন দেন না বুঝি না। যারা সন্তানের মূল্য বোঝে না তাদের সন্তান দিয়ে উল্টো সেই সন্তানের জীবনটাও নরক বানিয়ে দেয়। বাসায় ঢুকতেই আহি থমকে দাঁড়ালো। লাবণী হাসি মুখে আহির দিকে এগিয়ে এসে বলল, আহি দেখো দেখো কারা এসেছে। আহি প্রকুচকে বলল, ওরা এখানে কি করছে? তোমার বিয়ের কথাবার্তা চলছে, সামনে শুক্রবার তোমার আর তাজওয়ারের আকত। আহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে কি এবার কল্পনায়ও আর আফিফ জায়গা পাবে না? তার আত্মাও কি তার প্রিয় অলকানন্দকে হারিয়ে ফেলবে? তাজওয়ার আহির পাশে এসে বসতেই আহি এক রাশ বিরক্তি নিয়ে তার দিকে তাকালো। তাজওয়ার ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, আজ আমাদের এঙ্গেজমেন্ট আহি, তুমি কি খুশি নও? আহি গম্ভীর মুখে বলল, তোমার মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে বিয়ে হওয়া আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভোগ হবে, আর নিজের দুর্ভোগ দেখে কেউ খুশি হয় না। তুমি এখনো আমার গুরুত্বটা বুঝতে পারছো না, তবে একদিন ঠিকই বুঝবে। আর তোমার এত তাড়া নেই, এখন তো তুমি আমার পার্মানেন্ট পার্টনার হতে যাচ্ছ। রেহেনা খান তাজওয়ারের হাতে আংটি ধরিয়ে দিয়ে বললেন, বাবা ওইহিকে পরিয়ে দে। তাজওয়ার আংটিটা হাতে নিয়ে আহির দিকে তাকালো। আহি নিজের হাতটা লুকিয়ে রেখেছে। তাজওয়ার আহির কাণ্ড দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। তাজওয়ারের হাসি দেখে আহির মেজাজ বিগড়ে যাচ্ছে। মিসেস লাবণী আহির পাশে বসে তার হাতটা ধরে বললেন, তুমি যদি এই মুহূর্তে কোনো সিনক্রেট করো তাহলে এর ফলাফল তোমার মা আর তোমার বন্ধুরা ভোগ করবে। আহি অসহায় দৃষ্টিতে লাবণীর দিকে তাকালো। লাবণী তাজওয়ারকে উদ্দেশ্য করে বলল, কেমন তুমি তো জানো, এভাবে হুট করে কোনো কিছু ওর পছন্দ না। বিয়ে নিয়ে ওর কত স্বপ্ন, তাই হয়তো একটু অভিমান করে আছে। তাজওয়ার লাবণীর কথায় আংটিটা বুক পকেটে ঢুকিয়ে রাখলো আর বলল, তাহলে আহির মতো করে এঙ্গেজমেন্টটা হবে। আমার বাগদত্তা খুশি হলে আমি খুশি। তাজওয়ারের কথা শুনে রিজওয়ান, কবির ও লাবণী অবাক হয়ে গেলেন। লাবণী বলল, আজ না হয় রিংটা পরিয়ে দাও। আহির ইচ্ছে মতো বড়সড় আয়োজন করে আবার না হয় পড়াবে। তাজওয়ার উঠে দাঁড়িয়ে বলল, খুব স্পেশাল মুহূর্তগুলো জীবনে একবার আসলেই ভালো। যেমন আহি আমার কাছে স্পেশাল একজন, তেমনি তাকে ঘিরে আমার প্রতিটা মুহূর্তে স্পেশাল। এমন ফিকে এঙ্গেজমেন্ট আমিও চাই না। খুব শীঘ্রই আহির জন্য চমৎকার একটা সারপ্রাইজ নিয়ে আসবো, আর তখন আমাদের এঙ্গেজমেন্টের দিনটা আহির কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তাজওয়ার আহির দিকে তাকিয়ে মৃদু হাসলো। আহি ভ্রকুচকে তার দিকে তাকিয়ে আছে। এদিকে মিসেস লাবণীর রাগে শরীর চলে যাচ্ছে। আহির হাবভাব দেখে তাজওয়ার ও তার পরিবার যাতে কিছু মনে না করে তাই লাবণী অমন কথা বলেছিল। কিন্তু তাজওয়ার যে তার কথা শুনে আহিকে আংটি না পরিয়ে চলে যাবে এটা সে ভাবতেও পারেনি। এদিকে রিজওয়ান, কবির লাবণীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। আহিকে বিদায় করার জন্যে এই দম্পতি যে উঠে পড়ে লেগেছে তা দূর থেকে দেখেই ভালোভাবে বুঝতে পারছেন মুনিয়া খালা। তবে তিনি তাজওয়ারের ক্ষণকালের এই সিদ্ধান্তে মনে মনে খুশি হয়েছেন। এর মধ্যেই যদি আহির কোনো গতি হয়ে যায় তাতেই হবে। রাতের খাবারের আয়োজন করে ফেলেছেন মুনিয়া খালা। রিজওয়ান, কবির বসার ঘরে বসে সিরাজ খানের সাথে ভিডিও কলে কথা বলছেন। সেখানে বসেই রেহানা খান আর লাবণী গল্প করছেন। তাজওয়ার কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। এদিকে আহি নিজের ঘরের দিকে পা বাড়াতেই দোয়েল তার পিছন পিছন এসে তাকে ডাকলো। আহি দোয়েলকে দেখে দাঁড়িয়ে গেল। দোয়েল আহির কাছে এসে তার হাত ধরে বলল, তোমার আর তাজওয়ার ভাইয়ের বিয়ে হবে শুনে আমার অনেক ভালো লাগছে। আমি তো আজই এখানে আসার আগে জানলাম তোমাদের বিয়ে হবে। আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, আর আমি গত 4 বছর ধরে জানি কোনো একদিন এই ভয়াবহ দিনটা আমার জীবনে আসবে। কি বলছো আহি? ভয়াবহ দিন? তাজওয়ার ভাই তোমাকে খুব ভালোবাসেন, তুমি অনেক সৌভাগ্যবতী। আহি দোয়েলের হাত সরিয়ে দিয়ে বলল, যেই মেয়ে জানে তার হবু শ্বশুর বাড়ির পরিবেশ কোনো নষ্ট বাড়ির চেয়ে কম নয়, যেই মেয়ে জানে তার হবু স্বামীর শরীরে অনেক মেয়ের গন্ধ লেগে আছে, সেই মেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করবে। এটা নিহাতেই অপ্রাসঙ্গিক। আমার ভালোবাসার প্রয়োজন নেই ভাবি, আমার ভালোবাসার বয়স পার হয়ে গেছে। আমার এই মুহূর্তে যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেটা হচ্ছে ভালো বন্ধু, সত্য সম্পর্ক আর নিরাপদ আশ্রয়, যার একটাও
তাজওয়ার আমাকে দিতে পারবে না। তাহলে আমি কি করব তারই তথাকথিত ভালোবাসা দিয়ে? আমি তো সেটা চাই না। ভালোবাসা কে না চায় আহি? আমার কাছে আত্মসম্মান বোধ ভালোবাসার ঊর্ধ্বে। যার আত্মসম্মান বোধ নেই সে এমন সংসারে নিজেকে মানিয়ে নিতে চায়। আহি কথাটি বলেই সেখান থেকে চলে গেল। আর দোয়েল মলিন মুখে সিঁড়ির কাছে যেতেই পাশের বারান্দা থেকে ফিসফিস শব্দ আসায় থমকে দাঁড়ালো। সে কিছু একটা ভেবে ধীর পায়ে বারান্দার কাছে এসে দাঁড়াতেই চমকে উঠল। দেখল সরোয়ার চুনির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর চুনি সরোয়ারকে ছাড়ানোর চেষ্টা করছে। এই দৃশ্য দেখে দোয়েলের চোখে অশ্রু জমতে শুরু করলো। সে বারান্দার দরজায় ইচ্ছে করে ধাক্কা দিতেই সরোয়ারের হাত আলগা হয়ে গেল, আর চুনি মুক্তি পেয়ে দৌড়ে নিচে নেমে গেল। সরোয়ার দরজার কাছে দোয়েলকে দেখে রাগী স্বরে বলল, তুই আর আসার সময় পেলি না? কথাটি বলেই সরোয়ার দোয়েলকে এক প্রকার ধাক্কা দিয়েই চলে গেল। দোয়েল দরজা ধরে দাঁড়িয়ে মলিন হেসে বলল, এটাই আমার নিয়তি। তবুও এই মানুষটাকে ভালোবাসি বলেই তার ভালোবাসার কাঙাল হয়ে আছি। আর এই সংসার থেকে বের হয়েই বা কোথায় যাব? বাবা মার অভাবের সংসারে আমি অপয়া ছাড়া আর কিছুই নই। এদিকে চুনি আহির কাছে গিয়ে সরোয়ারের বাজে আচরণের কথা জানাতেই আহি ক্ষেপে গেল। চুনি আহির রাগ দেখে তার হাত ধরে বলল, আফা, ওরা ডাইনিংয়ে বসে খাইতাছে, আপনি কিছু কইেন না। স্যার ম্যাডাম আমার এই ভুল বুঝবো। আহি ঝাঁঝালো কণ্ঠে বলল, কে কি বুঝলো না ওটা তোমাকে ভাবতে হবে না। আমি আজ ওই খান বংশকে তাদের আসল যোগ্যতা দেখিয়ে ছাড়বো। আহি হন হরিয়ে নিচে নামতেই তাজওয়ারের মুখোমুখি হলো। তাজওয়ার আহির হাত ধরে বলল, তোমাকে ডাকতেই উপরে উঠছিলাম। আহি তাজওয়ারকে হালকা ধাক্কা দিয়ে বলল, আমাকে পারছো না, তাই আমাদের বাড়ির মেয়েকে পণ্য হিসেবে ব্যবহার করছো। তাজওয়ার ভ্রু কুঁচকে বলল, কি উল্টোপাল্টা কথা বলছো? তোমার ছেলেকে জিজ্ঞেস করো সে কি করেছে। তাজওয়ার ভ্রু কুঁচকে সরোয়ারের দিকে তাকালো। আহির কথা শুনে সরোয়ারের গলায় খাবার আটকে গেল। সে কাস্তেক শুরু করলে দোয়েল তার দিকে পানি এগিয়ে দিতে যাবে, তখনই আহি এসে পানির গ্লাসটা নিয়ে সরোয়ারের মাথায় ঢেলে দিল। সরোয়ার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই রিজওয়ান কবির চেঁচিয়ে বললেন, আহি, এসব কেমন অভদ্রতা? আহি সরোয়ারের দিকে আঙ্গুল তাক করে বলল, এই অসভ্য লোকটা চুনির সাথে বাজে ব্যবহার করেছে, জোর জবরদস্তি করতে চেয়েছে। মিসেস লাবণী ক্ষুব্ধ কণ্ঠে বললেন, কে বলেছে তোমাকে এসব কথা? হই চুনি বলেছে? হ্যাঁ। লাবণী তাচ্ছিল্যের সুরে বলল, আচ্ছা, তুমি বিশ্বাস করছো? এসব মেয়েগুলোকে আবার ভালোই চেনা আছে। বড় ঘরের ছেলেদের সাথে নিজেরাই ঘেঁচতে চাইবে, তারপর একটু স্পর্শ পেলেই নেকা কান্না জুড়ে দেবে। বনিয়া খালা নিজের মেয়ের নামে এমন কথা শুনে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলেন, কিন্তু আহি চুপ থাকলো না। প্রতি উত্তরে বলল, আরে হ্যাঁ, আপনি তো এসব মেয়েদের ভালোই চিনবেন, নিজেও তো একই কাজ করেছিলেন। রিজওয়ান কবির আহির কথা শুনে তার দিকে তেড়ে এসে সশব্দে তার গালে চড় বসিয়ে দিল। তাজওয়ার আহিকে নিজের কাছে টেনে এনে রাগী কণ্ঠে বলল, মিস্টার রিজওয়ান কবির, আপনি আমার সামনে আমার ফিয়ন্সের গায়ে হাত তুলেছেন কোন সাহসে? আহি গালে হাত দিয়েই তাজওয়ারের দিকে তাকালো। তাজওয়ার আহির গালে আলতো হাত রেখে বলল, ওর উপর এখন আমার অধিকার, ওকে শাসন করতে হলে আমিই করব। এরপর তাজওয়ার সরোয়ারকে উদ্দেশ্য করে বলল, ভাই, আমি তো জানি তুমি কেমন, তাই তোমাকে এখানে দাঁড়িয়ে নিজের গুণকীর্তন গাইতে হবে না। তাজওয়ার এবার রেহিনা খানকে উদ্দেশ্য করে বলল, মা আজ সবার সামনে জানিয়ে দিচ্ছি, সরোয়ার খান যদি আমার আর আহির কোনো অনুষ্ঠানে আসে তাহলে আমি খুব বাজে কিছু করে বসবো, আর এই বাড়িতে দ্বিতীয়বার যেন সে না আসে। তাজওয়ারের কথায় সরোয়ারের মুখটা লাল হয়ে গেল। সে হন হনিয়ে আহিদের বাসা থেকে বেরিয়ে পড়ল। সরোয়ার চলে যেতেই তাজওয়ার লাবণীকে উদ্দেশ্য করে বলল, মিসেস কবির, প্লিজ আহির কথায় কিছু মনে করবেন না। ও যা বলেছে ফ্রাস্ট্রেশন থেকে বলেছে, কিন্তু মন থেকেও খুব সফট, একদম ফুলের মতো। আহি অবাক হয়ে তাজওয়ারের দিকে তাকিয়ে আছে। তাজওয়ার আহির হাত ধরে তাকে টেনে বাগানের কাছে নিয়ে গেল। আহি সেখানে গিয়েই নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে ইমপ্রেস করার জন্য তুমি যে কোনো কিছু করতে পারো, ইন্টারেস্টিং।
তাজওয়ার হাঁটু গেড়ে বসে বলল, তোমার আর নিজের প্রাণ নেওয়া ছাড়া আমি সব করতে পারবো। নিজের প্রাণ নিয়ে আমাকে উদ্ধার করলে বেশি ভালো হতো। আই লাভ মাই সেলফ আহি। আমি নিজেকে ভালোবাসি বলেই তো তোমাকে চাই, কারণ আমার ভালো থাকা তোমাতেই সীমাবদ্ধ। তুমি ছাড়া আমি শূন্য, আর আমি ছাড়া তুমি ধ্বংস। আহি আর রাত ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আছে। একটু আগেই তারা মাস্টার্সে ভর্তি হয়েছে। এদিকে লাবিব আর পুষ্পের মধ্যে চলছে বাক বিতণ্ডা। ছোট একটা বিষয় নিয়েই তাদের মধ্যে তর্কাতর্কি চলছে। রাত আর আহি একপাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আহির চোখ গেল ভার্সিটির গেটের দিকে, আর মুহূর্তেই তার পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আহিকে অদ্ভুত দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকতে দেখে রাত তার কাঁধে হাত রাখতেই আহি তার শরীরের ভার ছেড়ে দিল। রাত শক্ত করে আহিকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে তোর? আহির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার চোখের সামনে বারবার সেই বর্ষার রাতটি ভেসে উঠছে। সে উল্টো দিকে ফিরে রাতের শার্ট খামচে ধরে কাপা কণ্ঠে বলল, আফিফ রাফাত। আফিফের নাম শুনে রাত সামনে তাকালো। গেটের কাছে দাঁড়িয়ে আছে একটা ছেলে, পরনে সাদা শার্ট, কাঁধে অফিস ব্যাগ, কোঁকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে আছে। রাত চাপা স্বরে জিজ্ঞেস করলো, এটাই আফিফ? আহি মাথা নেড়ে হ্যাঁ বলল। আহির চোখ দুটি ভিজে যাচ্ছে। রাত এদিক ওদিক তাকিয়ে আহিকে শক্ত করে ধরে বলল, আহি রিল্যাক্স, পাবলিক প্লেস এটা, এমন করিস না, শান্ত হ। আহি কাপা কণ্ঠে বলল, আমার শরীরটা নিথর হয়ে যাচ্ছে রাত, আমাকে বাঁচাও। ও কেন আমার সামনে এসছে? আমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, লোকে আমার চরিত্রে আঙুল তুলবে। রাত আহির গালে হাত রেখে বলল, পাগল নাকি তুই? দেখো না, তাজওয়ার জোর করে আমাকে নিজের করে নিতে চাইছে, আর সবাই ওকে বলছে প্রেমিক পুরুষ। এমন ভালোবাসা নাকি সব মেয়েরাই চায়? তাহলে আমি একটু চাইতে গেলে সবাই আমাকে বেহায়া বলে কেন? আমি তো আফিফকে জোর করিনি, আমি তো ওকে শুধু নীরবে ভালোবেসেছি। রাত আহিকে জড়িয়ে ধরতেই লাবিবার পুষ্প তাদের দিকে তাকালো। পুষ্প গালে হাত দিয়ে বলল, বাহ, এতে তো দারুণ রোমান্টিক মুহূর্ত শুরু হয়েছে। লাবিব পুষ্পের দিকে তাকালো। সে নিজেই বুঝতে পারছে না হঠাৎ তাদের কি হলো। একটু পর রাত আহিকে ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে বলল, চল তোকে বাসায় নামিয়ে দিয়ে আসি, আফিফকে আর দেখা যাচ্ছে না। আহি রাতের হাত ধরে বলল, রাত ও এখানে কি করছে? রাত গভীর ভাবনায় চলে গেছে। আহি আবার বলল, ওর তো অনেক আগেই বের হয়ে যাওয়ার কথা। রাত অন্যমনস্ক হয়ে বলল, হয়তো প্রফেসর হিসেবে নিয়োগ দিয়েছে। আহি ব্যস্ত কণ্ঠে বলল, এভাবে বলিস না রাত, আমি আর ও একই ডিপার্টমেন্টের। ও যদি ডিপার্টমেন্টের প্রফেসর হয় তাহলে আমি কোথায় যাব? রাত আহির হাত নিচের কপালে ঠেকিয়ে বলল, তুই একটু শান্ত হ, পৃথিবীটা গোল, একদিন না একদিন তোর আফিফের সামনে দাঁড়াতেই হতো। হ্যাঁ, নিজেকে প্রস্তুত কর, ওর সামনে যাতে তোর দুর্বলতা প্রকাশ না পায়। উচ্চতর বিভাগের প্রথম সেশনে উঠেই আহি সিদ্ধান্ত নিল আফিফের সামনে গিয়ে দাঁড়াবে, কিন্তু হুট করে সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না সে। আহি চাচ্ছে আফিফ নিজেই তাকে বলুক সামনে এসে দাঁড়াতে। শেষমেশ অনেক চিন্তা ভাবনার পর আহি চমৎকার একটা বুদ্ধি বের করলো। কাস্টমাইজড করা যায় এমন দোকানে গিয়ে তার পরিকল্পনাটা তাদের জানালো। তারাও আহির কথা মতো তাকে একটা কার্ড বানিয়ে দিল। অনেক সাহস নিয়ে সে পরের সপ্তাহের প্রথম দিনেই কার্ডটি আফিফের খাতার ভাঁজে রেখে দিল। আজ তার 3 বছরের একতরফা ভালোবাসার একটা গতি হতে যাচ্ছে। ভাবতেই আহির হাত পা আনন্দে কাঁপছিল। তবে আহিকে অবাক করে দিয়ে আফিফ সেদিন ক্লাসে আসেনি। পরের দিনও আফিফ আসেনি, তাই আহি তার কার্ডটা আবার নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। তারপর আফিফের কি হয়েছে তা জানার জন্য তার মহল্লায় গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো আফিফ যেই বাসায় থাকতো সেখানে তালা দেওয়া, পাশে সাইনবোর্ড ঝুলছে, ঘর ভাড়া দেওয়া হবে। সাইনবোর্ডটা দেখে আহির বুকটা কেঁপে উঠল। সে কি তাহলে আফিফকে হারিয়ে ফেলেছে? আহি অনেকক্ষণ সেই বাসার নিচে দাঁড়িয়ে রইল। হঠাৎ একজন মহিলাকে পাশের বাড়িতে ঢুকতে দেখে আহি জিজ্ঞেস করলো, আন্টি,
আপনি কি জানেন এই বাসায় যারা ছিল তারা কোথায় গেছে? মহিলাটি আহিকে আপাত মস্তক দেখে নিয়ে বললেন, ওরা তো অন্য জায়গায় চইলা গেছে। কোথায়? সেইটা তো বলে নাই। হঠাৎ বাসা ছেড়ে দিয়েছে কেন? মহিলাটি ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, তুমি তাদের কি হও? আমি আফিফের ক্লাসমেট। ও 2 দিন ধরে ক্লাসে আসেনি, তাই ওকে দেখতে এসেছি। তাইলে তুমি ভেতরের খবরটা জানো না? আহি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি খবর? ওরা তো আর এমনি এমনি যায় নাই, বলতে পারো পালাই গেছে। পালিয়ে গেছে মানে? চয়নরে চেনো? হ্যাঁ, আফিফের বড় বোন। কেমনে মরছে জানো? না। গলায় দড়ি দিছিল। হাই গো, আফিফা আপার পোড়া কপাল। মাইয়াডা মইরা তার বদনাম কইরা গেছে। কোন না কোন দোকানে চাকরি নিছিল। ওই দোকানদারের মালিকের কাউরে না কইয়া বিয়ে করছে। ওই মালিকের আবার আর একটা বউ আসিল। সেই বউ এখানে আইসা চুল ধইরা সে কিমারটাই না দিল চয়নরে। তারপর কি হয়েছে জানোনি? চয়নের ভিডিও একটা ছড়াইছে। গ্রামের এক পোলার লাগে চক্কর ছিল ওই মাইয়াটা সুবিধা ছিল নে। সে তো চিল্লাই কইতেছিল তার কোনো দোষ নাই। যে পোলার লগে প্রেম ছিল সে নাকি তারে ধোকা দিয়ে এমন করছে, আর ভিডিওটা কায়রা সাইরা দিছে। আহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটি আক্ষেপের সুরে বললেন, আরে আফিফ পোলাটা বোনের সম্মান বাঁচাবার জন্য পাগলের মতো দৌড়াইছে। টাকা দিয়ে ভিডিওটা ওই শয়তান পোলাটার কাছ থেকে নিছে। ধার কর্জা বহুত ছিল তাদের। এই কয়েক মাস আগেই ছোট মাইয়াটার বিয়ে দিয়ে দিছে বড় ঘরে। আহি অবাক কণ্ঠে বলল, ও তো আফিফের ছোট। হ, আফিফ তো চাই নাই, ওর মা দিয়া দিছে। টাকা নাই, পালাবো কেমনে? এক বেলা খাইতে তাদের 2 বেলা খাটতে হয়। আর তারা তো আমাগো মতো না, মানুষের বাড়িতে কাম করে খায় না, হাতও পাতে না। বাপ মারার পর অভাবে পড়া গেছে। আর যাই কও, আফে পোলাটা বেশ ভালা। আহি দীর্ঘশ্বাস ফেলে বাসায় চলে এলো। বাসায় এসে আফিফের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বলল, এজন্যই কি তোমার চোখে মুখে এত বিষণ্ণতা ছেয়ে থাকে? আর আমি তোমার পাশে আছি। আমার জীবনটাই আমি তোমার নামে লিখে দিয়েছি। আমি তোমাকে এতটা ভালোবাসবো যে তোমার অতীতের কিছুই আর মনে থাকবে না। এরপর আহি লেনাসাকে ফোন করে পুরো ঘটনা বলল। শুধু চয়নের সাথে কি হয়েছিল সেসব জানালো না। এদিকে সব শুনে লেনাসা বলল, চিন্তা করিস না, পরের সপ্তাহে ক্লাসে যায় কিনা দেখ। যদি না চায় তাহলে স্যারের কাছ থেকে ফোন নাম্বারটা নিবি। আর আফিফের মায়ের নম্বর তো আছেই। লিনু, ওনার নম্বর কয়েক মাস ধরে বন্ধ। এই নম্বর খোলা থাকলে তো আমি চিন্তায় থাকতাম না। এখন যদি পরের সপ্তাহে না আসে তাহলে স্যারের কাছ থেকে ওর ফোন নাম্বার নিতে হবে। পরের সপ্তাহে আহি আবার আফিফের সেই খাতাটিতে কার্ডটি রেখে দিল। আর আফিফ সেদিন আহির চিন্তার রেখা মুছে দিয়ে চারুশিল্পে এলো। প্রতিদিনের মতো আজও আফিফ তার খাতাটা যত্ন নিয়েই খুলল। কিন্তু আজ তো চিরকুট বা স্কেচ কিছুই রাখা নেই। রাখা আছে একটা সাদা রঙের কার্ড। আফিফ সেটা খুলতেই দেখলো ভেতরে লেখা, আমি আজ তোমার সামনে আসব, কিন্তু তোমার অনুমতিতেই। ক্লাস শেষে মাঠে চলে যেও। আমি আশেপাশেই থাকবো। কার্ডে 2টো বাটন দেখছো না? একটা কালো আর একটা সাদা। 2টো বাটনেই 2 ধরনের উত্তর আছে। তুমি যদি চাও আমি তোমার সামনে আসি, আমার সুপ্ত অনুভূতির কথা তোমাকে সামনাসামনি এসে জানাই, তাহলে তোমার প্রিয় রংটিতে চাপ দেবে। আর যদি না চাও তাহলে কালো বাটনে চাপ দেবে। কালো বাটনে চাপ দিলে আমি হয়তো আর তোমার সামনে এসে দাঁড়াতে পারবো না। অনেক সাহস নিয়েই তোমার সামনে দাঁড়ানোর চিন্তা করেছি। তোমার হ্যাঁ বা না আমার সাহস বাড়িয়ে বা কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ক্লাস শেষ হতেই আফিফ মাঠে গিয়ে দাঁড়ালো। আহি গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। সে আজ সাদা জিন্স টপস পরেই এসেছে। সে জানে আফিফ সাদা বাটনেই চাপ দেবে। আফিফ চাই আহি তার সামনে আসুক, তাই আহি তৈরি হয়েই এসেছে। সাথে আফিফের পছন্দের অলকানন্দা ফুলের চারা নিয়ে এসেছে। আহি চোখ বন্ধ করে আছে। সাদা বাটনে চাপ দিতেই বাজবে আহির প্রিয় গানের একটি লাইন, তুমি আর তো কারো নাও শুধু আমার।
আর কালো বাটনে চাপ দিলে শোনা যাবে আহির কণ্ঠ। আফিফের প্রতিক্রিয়া দেখছে না আহি। সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তার হাত পা কাঁপছে। এখন সেই গান তার কর্ণকুহর স্পর্শ করলেই হয়তো সেই নয়ন চোরা খুলবে। এই গানটি শুনে শুধু তার শ্রবণ ইন্দ্রিয় সন্তুষ্ট হবে না, তার অস্থির মনটাও কিনারা খুঁজে পাবে। কিন্তু আহিকে অবাক করে দিয়ে আফিফ কালো বাটনে চাপ দিল। কালো বাটনে চাপ দিতেই আহির কণ্ঠ শুনতে পেল আফিফ। আহি বলছে, আমি তবুও তোমাকে ভালোবাসা ছাড়বো না। আহি স্তব্ধ হয়ে গাছের আড়ালেই দাঁড়িয়ে আছে, তার চোখ জোড়া ভিজে যাচ্ছে। আফিফ কি তাহলে চায় না আহির ভালোবাসা? আফিফ কি তাকে দেখতে চায় না? আহি আড়ালের বাইরে এসে দেখলো মাঠের একপাশে বেঞ্চের উপর কার্ডটি রেখে আফিফ চলে যাচ্ছে। আহি নীরবে দাঁড়িয়ে আফিফের চলে যাওয়া দেখছে। কেন যেন তার মনে হচ্ছে এটাই আফিফ আর তার ভালোবাসার দূরত্বের সূচনা। কিন্তু এই দূরত্ব আহি চায় না। সে আফিফকে ছাড়া কখনোই ভালো থাকবে না। সেদিন আহি কার্ডটি নিয়ে বাসায় চলে এলো। বাসায় এসেই তার কান্না যেন ক্রমশ বেড়ে যাচ্ছিল। আফিফের প্রত্যাখ্যান সে মেনে নিতে পারছিল না। এতটুকুতেই যদি আহির জীবনটা চলতো তবুও হতো। কিন্তু সেদিন সে শুধু তার প্রিয় প্রেমিক পুরুষকে হারায়নি, সেদিন সে তার মাকেও হারিয়েছিল। আফিফের হাত ধরার অধিকারটা আজ আফিফ তাকে দেয়নি, তাই সে আফিফের ভাস্কর্য ঠিকই বুকের সাথে জড়িয়ে রেখেছে। হঠাৎ নিচ থেকেই ভাঙচুরের শব্দ শুনতেই আহির কান্না ক্ষণিকের জন্য থেমে গেল। ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে নিচে নেমেই দেখল রেজওয়ান কবির সালমা ফাউজিয়াকে জবানি তালাক দিয়ে দিয়েছেন। সালমা ফাউজিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। মনিয়া খালা আহির কাছে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আহি জানে না এসব কি হচ্ছে। সাধারণ ঝগড়া হচ্ছে ভেবেই সে বাবাকে শান্ত করার জন্যে গেল। আর রেজওয়ান কবির সাথে সাথে আহিকে সরিয়ে দিয়ে বললেন, তোমার মাকে আমি তালাক দিয়েছি, কাগজ কলমেও এই সম্পর্ক থেকে আমি মুক্তি পাব। তোমার মাকে বলো নিজের জিনিসপত্র গুছিয়ে যাতে এখনই এই বাড়ি থেকে বের হয়ে যায়। সালমা ফাউজিয়া বললেন, আমার এই বাড়িতে থাকার কোনো ইচ্ছেও নেই, তবে আমি একা যাব না, আহিও আমার সাথে যাবে। রেজওয়ান কবির তাচ্ছিল্যের সুরে বললেন, আহিকে তুমি কখনোই পাবে না। বাবার কথার অর্থ সেদিন আহি না বুঝলেও এখন সে বোঝে। রেজওয়ান কবিরের কথায় সেদিন আহির প্রতি ভালোবাসা লুকানো ছিল না। তিনি তো আহিকে বন্দি করেছেন নিজের স্বার্থে। এরপর কয়েক মাসের মধ্যেই আহির বাবা মায়ের আইনগতভাবে তালাক হয়ে যায়। সালমা ফাউজিয়া মায়ের বাড়িতে চলে যান। তিনি আহিকে আইনগতভাবে পাওয়ার জন্যে বড় বড় উকিলের সাহায্য নেন। আহির 18 হয়ে যাওয়ায় তার মতামতটাই গ্রহণযোগ্য ছিল। কিন্তু রেজওয়ান কবির কোনো সুযোগই ছাড়েননি। তিনি আহিকে সময় দিয়ে তার মন জয় করার চেষ্টা করেন। সালমা ফাউজিয়ার নামেও অনেক উল্টোপাল্টা কথা মেয়েকে বুঝিয়েছেন। আহি জানে তার বাবা মিথ্যা কথা বলছে। সে তার বাবা মা দুজনকেই ভালোবাসে, কিন্তু সে মন থেকে মায়ের সাথেই থাকতে চায়। আদালতেও সে মায়ের সাথে থাকার ইচ্ছে পোষণ করেছে। রেজওয়ান কবির যখন দেখলেন মেয়েকে তিনি নিজের দিকে করতে পারছেন না, তখন তিনি নিজের ভাঙা সংসারটি বড় বড় মন্ত্রীদের সামনে মেলে ধরলেন। আর এরপর বিদ্যুৎ গতিতে ঘটনা মিডিয়াতে ছড়িয়ে পড়ল। সালমা ফাউজিয়াকে প্রাক্তন স্বামীর কাছ থেকে দুশ্চরিত্রা উপাধি পেতে হলো, কিন্তু তবুও তিনি আহিকে পাওয়ার জন্যে উঠে পড়ে লেগেছিলেন। শেষমেশ তাকে দমানোর জন্য সিরাজ খানের লোকেরা তার বাবাকে গুম করে ফেলে। এখনো পর্যন্ত আহির নানান কোনো খবর পাওয়া যায়নি। এরপর আহির মামাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেন সিরাজ খান। সালমা ফাউজিয়ার মা ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়ের পক্ষ থেকে সরে যান। তিনি নিজে গিয়েই রেজওয়ান কবিরের কাছে ক্ষমা চেয়ে ছেলের প্রাণ ভিক্ষা চান। রেজওয়ান কবির আহির মামাকে ছাড়িয়ে আনেন। বিনিময়ে লিখিতভাবে আহির কাস্টাডি পেয়ে যান।
এই প্রতিযোগিতার শহরে যেখানে টাকা ছাড়া একদিনও চলা যায় না, সেখানে আহি মাত্র কলেজ ছাত্রী। সে বাবাকে ছাড়লে তার ভবিষ্যৎ অন্ধকার। মায়ের কাছে যাওয়ারও কোনো পথ নেই, তাই বাধ্য হয়েই তাকে বাবার সাথেই থেকে যেতে হয়েছে। রিজওয়ান কবিরও মেয়ের প্রতি যথেষ্ট নরম ছিলেন, তাহলে শুধু শুধু আহি কেন বাবাকে ছেড়ে যাবে? কিন্তু আহি জানতো না এটা তার বাবার একটা পরিকল্পনা ছিল। এদিকে চারু শিল্পের উচ্চতর বিভাগের প্রথম সেশনের পরীক্ষাগুলো তেমন একটা ভালো হয়নি আহির। বাবা মার ঝামেলায় সে কয়েক মাস ছবি আঁকা বন্ধ রেখেছিল। ফলাফল স্বরূপ আফিফ দ্বিতীয় সেশনে উঠে যায়, আর আহি তাকে দ্বিতীয়বারের মতো হারিয়ে ফেলে। কিন্তু আহি তবুও থেমে যায়নি, সে আফিফের নতুন বাসাটিও খুঁজে নেয়। আফিফের ভার্সিটির ঠিকানাও পেয়ে যায়। এরপর থেকে প্রায় কলেজ শেষে আহি আফিফের ভার্সিটির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, আড়ালে দাঁড়িয়ে আফিফকে দেখতো, আর বাসায় এসে তার অনুভূতির কথা সেই ডায়েরিতে লিখত, আর একা একাই ভাস্কর জ্যোতির সাথে কথা বলতো। এভাবেই নীরব ভালোবাসায় আহির দিনগুলো কাটছিল। মলিন মুখে নিজের কাপড় ভাঁজ করছে পদ্ম, ভেতর থেকে তার শাশুড়ি চেঁচিয়ে যাচ্ছেন, মুখপুরি মেয়েটা মাথা খেয়েছে আমার ছেলেটা আমার সারাদিন শুধু বউ বউ করে। আমার ছেলের বন্ধুরা সব পড়াশোনা শেষ করে বাইরের দেশে চলে গেছে। পদ্ম নীরবে চোখের জল মুছছে। তার শাশুড়ি মা যখন জানতে পারল সে কোনোদিন মা হতে পারবে না, সেদিন থেকেই সে তার শাশুড়ি মার চক্ষুশূল। বিয়ের পর থেকেই কোনো এক অজানা কারণে পদ্মের শাশুড়ি তাকে দেখতে পারেন না। পদ্ম তার স্বামীকে অনেকবার জিজ্ঞেস করেছিল কেন তার উপর এত ক্ষিপ্ত থাকেন তিনি, কিন্তু পদ্মের স্বামী কোনো উত্তর দিতে পারেনি, বরং সে উত্তরে শুধু তার স্ত্রীর কপালে অথর স্পর্শ করে বলেছিল, আমার ভালোবাসা কি তোমার জন্য যথেষ্ট নয়? পদ্মের শাশুড়ি ঘরে ঢুকে বললেন, জাদুকরি মেয়ে, নতুন বউয়ের মতো দিনরাত ঘরে বসে না থেকে রান্নাটা চুলায় বসিয়ে দাও গিয়ে, নাকি আমাকেই তোমাকে রেঁধে কামাতে হবে?